বাংলা সাহিত্যের প্রতি ভালোবাসা ও সমসাময়িক মাধ্যমে বাংলা সাহিত্যকে মানুষের সামনে তুলে ধরার ইচ্ছে আমাদের এই প্রচেষ্টার প্রথম এবং প্রধান কারণ। গল্পের গুরু চ্যানেলটির বিভিন্ন প্রয়াস শ্রোতাদের ভালো লাগুক, এই বিষয়ে আমরা সর্বদাই সচেতনশীল। মনোযোগী শ্রোতা যদি অভিব্যক্তি স্বরূপ তাদের ভালো লাগা অন্যদের সাথেও ভাগ করে নেন ও চ্যানেলটির সাথে থাকেন, তাহলে আমাদেরও উৎসাহ চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। বাংলা হাসির গল্প। সত্যি বলতে সত্যিকারের মন ভালো করা স্বাভাবিক গল্প যারা লিখেছেন বাংলায়, সাহিত্যিক শ্রী সঞ্জীব চট্টোপাধ্যায় তাদের মধ্যে অন্যতম। আমাদের আজকের গল্পটি তারই লেখা। গল্পটির নাম আমি গোয়েন্দা। গল্পটি নেওয়া হয়েছে দেশ পাবলিশিং থেকে প্রকাশিত লেখকের কিশোর রচনা সম্ভার বই থেকে। একটি সুন্দর, স্বচ্ছ, স্বাভাবিক মনের মতো গল্প এটি। এরকম আরও মন আলো করা ভালো গল্প শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করা যাক। অনেক দিনের শখ ওই কলমটা কিনব, যেটা আমি মোক্তার বাবুর পকেটে দেখেছি। কি একটা কাজে গিয়েছিল, তিনি আমাকে দেখিয়েছিলেন। ভদ্রলোকের খুব কলমের শখ, আমারও কিছু কম নয়। তবে মোক্তার বাবুর প্রচুর পয়সা, আর আমি সামান্য কাজ করি। কলমটা নেড়ে চেড়ে দেখেছিলুম লোভীর মতো। জাপানি কলম, টানলে বড় হয়, চেপে দিলে ছোট্ট এতটুকু। সোনার নিব, কোলাপসিবল কলম। কলমটা দেখার পর 3 রাত ঘুমোতে পারিনি। ওই রকম কলম আমার চাই। যতক্ষণ না পাচ্ছি শান্তি নেই। লোভের মতো বিশ্রী অসুখ বোধ হয় আর দুটো নেই। মোক্তার বাবুকে জিজ্ঞেস করলুম, কোথায় পাওয়া যায় এমন কলম? এসব বিদেশি জিনিস সহজে পাওয়া যায় না বাবা, খবর রাখতে হয়। তোমাকে আমি একটা ঠিকানা দিচ্ছি। 3টে দোকানের ঠিকানা দিলে। যা টাকা পয়সা ছিল সব পকেটে ভরে কলমের সন্ধানে আমিও বেরিয়ে পড়লাম। কলমটা আমার চাই, অ্যাট এনি কস্ট। প্রয়োজন হলে হাত ঘড়িটা বেচে দেব। কলমটার জন্য খেপেই গেল। কলম ছোট হয়, কলম বড় হয়, সরু চুলের মতো রেখা পড়ে, ছাই রং, স্টেনলেস স্টিলের ব্যান্ড লাগানো। কি জিনিস তৈরি করেছে জাপান। প্রথম দোকানের মালিক বললেন 2 পিস এসেছিল, বিক্রি হয়ে গেছে। পরে আর আসবে কিনা বলতে পারছেন। দ্বিতীয় দোকানও বললেন ওরকম কলম নাকি তারা জীবনে দেখেননি। শেফার আছে, পার্কার আছে, সবই জাতের কলম। নিতে হয় নিন। কলম ছোট হয়, কলম বড় হয়, তাতে আপনার কি? লিখবেন না ম্যাজিক দেখাবেন? বেরসিক মানুষটিকে বোঝাই কি করে? সব কলমই তো লেখে, কিন্তু কোন কলম ছোট বড় হয়? তৃতীয় দোকানের মালিক বললেন একটা আছে, তবে তার কাছে আনিয়ে দিতে পারে। অপেক্ষা করতে হবে। ঘন্টাখানেক পর কলমটা পাওয়া যেতে পারে। আপনি নেবেন তো, না দেখেই ছেড়ে দেবেন? আরে মশাই, আমি নেব, টাকাটা না হয় আপনি আগেই নিয়ে নিন। সহকারীকে কি একটা বললেন নিজেদের গুজরাটি ভাষায়। তিনি বেরিয়ে গেলেন। আমার এবার অপেক্ষার পালা। সেই কলম আসছে, ছাই ছাই রং, স্টিলের ব্যান্ড, ছোট্ট সোনার নিব। এই ছোট তো টানলে এই বড়। সেই মুহূর্তে আমার মতো সুখী বোধহয় সারা কলকাতা শহরে আর একজনও ছিল না। 1 ঘন্টা পরেই একটা কলমের মালিক হব আমি। ব্যবসায়ীদের তল্লাট, কিছু দূরেই স্টক এক্সচেঞ্জ, শেয়ার মার্কেট। কলকাতার যত পয়সাওয়ালা লোক চারপাশে ব্যস্ত, গন্ডারের মতো ঘুরে বেড়াচ্ছে। তাঁরা টাকা ছাড়া কিছুই বোঝে না। পাশেই চীনা বাজার, লরি, ঠেলা আর মোটর বাইকের গুঁতোগুঁতি। উত্তাল কলকাতা খালি তিরিং বিরিং লাফাচ্ছে। তারই মাঝে আমি এক পাগল, কলম পাগল। সময়টা কাটাতে হবে, কি যে করি।
রাস্তায়ও দাঁড়ানো যাচ্ছে না, লোকের পর লোক এসে গুটিয়ে চলে যাচ্ছে। এ পাড়ায় কলকাতার সেই বিখ্যাত সিঙ্গারার দোকান না, এক একটার বেশ জামদানি চেহারা, পুরোটাই আবার ঘিয়ে ভাজা। ভাবলাম ওই গরম সিঙ্গারা নিয়ে বসলে সহজেই বেশ অনেকটা সময় কেটে যাবে। একটু করে ভাঙবো, ফুস করে গরম বাতাস বেরোবে, মুখে ফুরে হাহ করব। এ পাড়ার সামোসা মরিচের ঝালেও উগ্র, এক একটাকে কাবু করতেই বেশ 1 ঘন্টা কাবার হয়ে যাবে। দোকানটা তেমন পরিষ্কার পরিচ্ছন্ন নয়, কিন্তু খাবার অতি উত্তম। উঁচু জায়গায় বসে ভীমের মতো এক ভদ্রলোক সিঙ্গারা ভাজছেন। বিশাল কড়া, বিশাল তাও, ভালো ঘিয়ের গন্ধে বাতাস একেবারে আকুল। একটা নয়, দুটো সিঙ্গারার অর্ডার দিল। যা ভেবেছিলুম তাই, একেবারে আগুন দিয়ে তৈরি। পাতার উপর খেলাতে খেলাতেই বেশ সময়টা কেটে যাবে। গরমে আর ঝালে জ্বলে পুড়ে কলমের দোকানে হাজির হলো। কলম আমার এসে গেছে, আমার স্বপ্নের কলম, পাতলা প্লাস্টিকের খাবে। দাম দিয়ে কলম পকেটস্থ করে কলকাতার ভিড়ে ঝাঁপ মারল। ব্র্যাবন রোড ধরে হাঁটছি আর ভাবছি, কেউ জানে না আমার এখন কি সুখ। এই কলমটা পাওয়ার জন্যই বোধহয় আমি জন্মেছি। মিনিট 10 হাঁটার পর মনে হলো কলমটা পাশ পকেটে রাখার চেয়ে বুক পকেটে আটকে রাখাই ভালো। পাশ পকেট থেকে যদি পড়ে যায়, ট্রামে বাসে উঠছি না যখন, তখন পকেট মারের ভয় নেই। বুক পকেটে হৃদয়ের কাছাকাছি থাক না। খাপ খুলে কলমটা বুক পকেটে রেখে হাঁটছি, একটু একটু গানও গাইছি। ভাবছি প্রথম লেখাটা কি লিখব। আমার জামশেদপুরের বন্ধুকে কি একটা চিঠি, নাকি একটা কবিতা? নিজের চিন্তায় মশগুল হয়ে পথ হাঁটছি। বুক পকেটে সেই আহামরি কলম। এসে বেন্টিং স্ট্রিটে পড়ল। যাব ভিক্টোরিয়া হাউসের দিকে। বাঁ দিকে ফুটপাত, তেমন একটা ভিড়ও নেই। ভিক্টোরিয়া হাউসের বাক্সে একটা ইলেকট্রিকের বিলের চেক ফেলল। গেটের কাজ বরাবর গিয়ে বুক পকেটের দিকে তাকিয়ে দেখি পেনটা নেই। মাথা ঘুরে গেল। পাশ পকেটে নেই, বুক পকেটে নেই, কোথাও নেই। পেন পকেট মার? বাসে ট্রামে উঠলুম না, ফাঁকা রাস্তা দিয়ে এলুম, পকেট মার এলো কোত্থেকে? এ কি ইটালিয়ান পকেট মার? শুনেছি ইটালির পকেট মাররা নাকি অসাধ্য সাধন করতে পারে। সামনে পেছনে যতদূর দৃষ্টি যায় তাকালুম, পকেটমারের মতো কাউকেই দেখলুম না। সব নিরীহ শান্ত ভদ্রলোক নিজেদের কাজেই আসা যাওয়া করছে। চোখে জল এসে গেল। ভগবান, কলমটা তুমি দিয়েও নিয়ে নিলে। এ কোনো মানুষের কাজ নয় ভগবান, এ তোমারই খেলা। তবু মন মানতে চায় না, কলমটা এইভাবে ভ্যানিশ হয়ে যাবে, এইভাবে আমি বোকা বনে যাব। অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। এতটাই বোকা আমি? পকেট থেকে পড়ে যায়নি, যেতে পারে না। ক্লিপের গ্রিপটা যথেষ্ট ভালো ছিল, আমি একবারও সামনে ঝুঁকিনি। সেই কখন থেকে তো খাড়াই হেঁটে আসছি। অদৃশ্য কোনো হাত কলমটা তুলে নিয়েছে। আমার ধারে কাছে তো কেউ আসেও নি, কোনো ভিড়ও ছিল না, কেউ গা ঘেঁষাঘেঁষিও করেনি। তাহলে হাতটা এলো কোথায়? ভাবতে ভাবতেই নিজেই একজন গোয়েন্দা হয়ে গেল। ফেলে আসা পথের দিকে তাকালো। বম্বে সুইটসের দোকানটা যেখানে, সেখানে আমি একবার পকেটে হাত চেপে দেখেছিলাম, পেনটা আছে। বম্বে সুইটস থেকে ভিক্টোরিয়া হাউস, এর মাঝেই ঘটনাটা ঘটে গেছে। যখন আসছিলুম তখন আমার বাঁ দিকে সারসার দোকান, পরিষ্কার ফুটপাত ধরে হাঁটছি, ডান পাশে রাস্তা। এই তো ঘটনা। আমার ত্রিসীমানায় কেউ আসেনি। বলো গোয়েন্দা, কে আমার কলম নিয়েছে? ভূতে? ফেলে আসা ফুটপাতের মাঝামাঝি জায়গায় একপাশে দাঁড়িয়ে একটা লোক গামছা বিক্রি করছে। একটা গামছার পাট খুলে দু হাতে ধরে দোলাচ্ছে এপাশে ওপাশে আর হাঁকছে, গামছা গামছা বলে। গামছার ঝাপটা কোনো কোনো পথচারীর গায়ে লাগছে। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে লোকটা গামছা বিক্রি করছে কেন? আবার গামছাটা বিছিয়ে এপাশ ওপাশ দোলাচ্ছে। মাথায় একটা ঝলক খেলে গেল। লোকটার দিকে এগিয়ে গেল। ভেবেছে খদ্দের। ঝপ করে গামছার কোনাটা চেপে তুলল। তলার দুটো কোণ একসঙ্গে, শক্ত শক্ত মতো একটা কি ঝুলছে। লোকটা অবাক হয়ে বললে, ক্যা বাবু? মেরা কলম। কলম?
আমি ততক্ষণে ঝুলন্ত কলমটা গামছার জালি জালি আঁচল থেকে উদ্ধার করে ফেলেছি। আমার সেই ছাই ছাই রঙের সুন্দর জাপানি কলম। লোকটা তো হতভম্ব। মেরা কুছ কসুর নেই বাবু। কলম পেয়ে গেছি সেই আনন্দেই আমি বিভোর। লোকটাকে আর বলবো কি। পরে এক পুলিশ অফিসার আমাকে বলেছিলেন ওই গামছাওয়ালা বোধহয় খুব ইনোসেন্ট ছিল না, ওটাও নাকি একটা কায়দা। কি জানি, লোকটাকে তো আমার নিরপরাধী মনে হয়েছিল, কারণ লোকটাকে ধরার আগে আমি অনেকক্ষণ তাকে চোখে চোখে রেখেছিলাম। লোকটা আপন মনে গামছা দোলাচ্ছে তো দুলিয়েই যাচ্ছে। অসৎ উদ্দেশ্য থাকলে বড়শি থেকে মাছ খুলে নেওয়ার মতো গামছাটা পেন থেকে খুলে নিত না? তা তো করেনি। আবার এও হতে পারে লোকটা হয়তো আমাকেও নজরে রাখছিল। কি জানি বাবা। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে, শেয়ার করবেন সকলের সঙ্গে। আমাদের আজকের গল্পটির গল্প চয়ন, গল্প পাঠ এবং আবহ সঙ্গীত পরিবেশনে স্যাম। গল্পটির পোস্টার ডিজাইনে অভি। তাহলে এরকমই কোনো ভালো গল্পের হাত ধরে আবার দেখা হবে আপনাদের সঙ্গে, কথা হবে। ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন।